ওকে, দীর্ঘ 1 ঘন্টা পরে আমরা স্টার্ট করলাম, আমি অত্যন্ত দুঃখিত ইস্যুগুলোর জন্য। আমরা সরাসরি আসলে লাস্ট দিন কি কি টপিকে প্রবলেম হবে আলোচনা তো, করার করেছিলাম? কিছু নেই। লাস্ট দিন শুধু কালে লিলাক্স নিয়ে আলোচনা হয়েছিল। আর আজকে হচ্ছে কি আমাদের নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করার কথা ছিল, মানে এটা আপনি বলছিলেন আর কি, যে আমার নেক্সট হ্যাঁ, ক্লাসে। ওকে। লিনাক্সের প্লে লিস্টটা দেখতে বলেছিলাম। কমান্ড গুলো নিয়ে যদি কারো ইস্যু থাকে, একজন একজনকে শেয়ার করতে পারেন কোনো কমান্ড বুঝতে। স্যার প্রেজেন্টেশনটা আগে দিলে ভালো হইতো, না হয় কারেন্ট চলে গেলে বা ওয়াইফাই চলে গেলে প্রবলেম হবে। অ্যাটেন্ডেন্স। জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিচ্ছি। লিনাক্সটাও রান দিয়ে ফেলি তত সময়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম লিনাক্সের জন্য ইউটিউবে ফ্রি প্লেলিস্ট কোনটা ভালো হবে, আপনারগুলো দেখছি আমি। পিকে আরো একটা হচ্ছে ফ্রি কোড ক্যাম্প.org, ওদের ইউটিউব চ্যানেলটার নাম শুধু ফ্রি কোড ক্যাম্প খুব সম্ভবত। ওখানে প্লে লিস্ট না, আসলে একটা ফ্রি গুড ভিডিও ক্যাম্প, জি আকারে জি, দেওয়া ফ্রি আছে। গুড ক্যাম্প। ইউটিউবে একটা চ্যানেল আছে ফ্রি গুড ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের মেবি 4 ঘন্টার মতো একটা এরকম ভিডিও আছে, এটা দেখতে পারেন। যদিও ও আচ্ছা। ইংরেজিতে, কিন্তু হেল্প করবে না, বেশ ইংরেজি ভালো। সমস্যা হবে না মোটামুটি। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে নো প্রবলেম, ওটা ওটা জি জি। স্টার্ট করতে পারেন। ওকে। আর এমনিতে কমান্ড কমান্ড গুলো নিয়ে আরেকটা জিনিস দেখাই। খুব সম্ভবত গত ক্লাসে বলে থাকতে পারি। কমান্ড চিট শিট পাওয়া যায় অনলাইনে অনেক। হ্যাঁ, এবং চিট শিট গুলোতে নর্মালি হয়ে থাকে। যে কোনো একটা কাছে রেখেও দিতে পারেন, হয়। চিট শিট দেখছি স্যার। যখন নেটওয়ার্ক ড্রপ করছে, হ্যাঁ আমি এই ইস্যুর জন্য ওদেরকে কল করেছিলাম। স্যার আমার আরো কিছু কোয়েশ্চেন আছে, আমি করতে পারবো নাকি পরে করবো? জি স্যার। আমার হ্যালো। কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। না স্যার, আমি বলছিলাম যে আমার আরো কিছু কোয়েশ্চেন আছিল, এগুলা কি এখনই করতে পারবো নাকি পরে করবো ক্লাস শেষে? না, এখনই করতে পারেন। ও আচ্ছা। স্যার আপনি প্রথম কথা আপনি কিছু মনে করবেন না। আহ, যদি কিছু না মনে করেন তাহলে আমার কিছু চিন্তা ভাবনা প্রকাশ চিন্তা করতে লাগবে। ভাবনার জন্য আমরা পরে সময় দেবো, অলরেডি আমরা 1 ঘন্টা আচ্ছা লেট করে ফেলেছি। যদি আচ্ছা, ঠিক কোয়েশ্চেন আছে স্যার। থাকে আচ্ছা তো সেটা না সেটা না বলতে না না পারেন। স্যার, কোয়েশ্চেন নাই, কিন্তু আমার কিছু অনুভূতি বলার মতো কিছু কথা আছে, তাহলে আমি পরে বলি ওকে, স্যার। এটা হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ অলরেডি লেট আচ্ছা তো। ঠিক আছে। জি অনেকেরই জি আবার স্যার, ধন্যবাদ স্যার। রাত ইস্যু হবে। জি স্যার। আচ্ছা, যারা আছেন এই প্রথম 19 জনের ভিতর থেকে একটু রেসপন্স করবেন। রোল নাম্বারটা বলবেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, জি, একটু 12 দ্রুত নম্বর স্যার। করবেন। 12। স্যার 21 নাম্বার। ওকে, নাম্বার 21। 14। ওকে, 7 নম্বর স্যার, নাজিম শাখা মিয়া। 6 নাম্বার। 14। তারপরে 6 নম্বর। 13 নাম্বার আলহাদি। স্যার হচ্ছে 9 নম্বর। 7 নম্বর স্যার। 9, নাম্বার 7। তারপর 20 নাম্বার স্যার। স্যার 18 নম্বর তারপর স্যার। স্যার রোল। 24 নম্বর। 22 নাম্বার স্যার। 22। স্যার 19। স্যার 25 নাম্বার।
স্যার 24 নম্বর স্যার। 20, তারপর 19। জি। ওকে। স্যার 26। 26। আর 5 নম্বর সুজয়। জয় হালদার। ওকে। স্যার 29। হচ্ছে হ্যাঁ। 29। চিন্ময় বেলা 2। okay, স্যার আমি হচ্ছে গত 3টা ক্লাস থেকে আমার নামটা হচ্ছে শিটে দেখতেছি না। তো আমি গ্রুপে মেসেজটাও দিয়েছিলাম, আমাকে বলা হলো যে আমার সমস্যাটা সলভ করে দিয়েছে, কিন্তু গ্রুপে এখন আমার নাম খুঁজে পাচ্ছি না শিটে আপনার। ওটা গ্রুপে না বলে এই সরি, শিক্ষণ সরি সাপোর্টে শিটে। ওদের কল। না না, ওই যে ওদের সাপোর্টে ফোন কল দিয়ে। হ্যাঁ, মানে এটা তো ওনাদের ওরা সাপোর্ট থেকে আমারে একটা মেসেজ মেনশন করে বলছিল যে আমার সমস্যা নাকি সলভ করে দিছি। তো এখন তো আমার খুঁজে পাচ্ছি না। না সমস্যা হবে না। এটা হচ্ছে না তো সমস্যা হবে না, আমার দেখেন কি। জানি না, যার কারণে আমি চাপ হচ্ছে দিবেন, হ্যাঁ চাপ দিবেন। এন্ট্রি দিতে পারছি। হ্যাঁ, কারণ বা আমি এন্ট্রি দিলেও হবে কি, যদি এই ইস্যুটা এখন সলভ না করেন, দেখে দিলে সমস্যা দেখা নেই। গেল ওদের রেকর্ডে আপনার নামটা নাই। তো আলটিমেটলি যেটা হবে যে আপনার সার্টিফিকেট দেখা গেল আসলো না, তাই না? কারণ আর অফিসিয়াল যে যে এটা তো অ্যাটেন্ডেন্সের, জি, আপনি এর জন্য ওদের ফোন দিয়ে কনফার্ম করেন যে আমি তো বলেছিলাম আমার, এই যে বলবেন যে ক্লাসে অ্যাটেন্ডেন্স যখন নিচ্ছিল ওই লিস্টে আমার অর্ডারেরই নাম এখনো নাই, এটা যেন আপডেট করে দেয়, নাহলে অ্যাটেন্ডেন্স আচ্ছা, মার্ক হচ্ছে না। হ্যাঁ, এটা এটা বলে দিবেন। আচ্ছা ঠিক স্যার আছে স্যার, আমি তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ স্যার 16 নম্বর অ্যাটেন্ডেন্সটা একটু দিলে ভালো হয় ধৈর্যের হ্যাঁ মাঝে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার আমার ফার্স্ট ক্লাস ছিল আজকে আর কি। পর এটা হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা কি বানাচ্ছে, নাকি আপনি টাইপিং মিস্টেক করেছিলেন? এটা 9-9-এ ও 8-এ যখন করা হয়েছিল রেজিস্ট্রেশন তখন স্যারেরা দিয়ে দিস বলল। তো সার্টিফিকেট আর কি এরকমই আসবে। এস। হ্যাঁ। ও, তাহলে আমি আগেরটাতেই check করে দিই। ওকে, আর কেউ বাকি আছেন? একটু দ্রুত রেসপন্স করবেন, অলরেডি আমরা 1 আওয়ার লেট। একটু ক্লাসের সময়টা আজকে বেশি নেব, হ্যাঁ, প্রায় 12:30 পর্যন্ত ক্লাস চলে যাবে আমাদের ডিসকাশনের জন্য। একটু কষ্ট হবে আমি জানি, কোনো আন্তরিকভাবে দুঃখিত। একটু আপনারা ক্লাসে থাকবেন। ওকে, সবার অ্যাটেন্ডেন্স আই হোপ শেষ। আমরা আমাদের লিনাক্সে চলে আসি। লিনাক্সের আলোচনায় কমান্ড গুলো নিয়ে প্লে লিস্ট থেকে যদি কারো কোনো কনফিউশন থাকে একটু শেয়ার করবেন। স্যার আমার আপনার প্লে লিস্টের 7 এবং 8 নাম্বার মানে ভিডিও দুইটা একটু সমস্যা আছে। কি প্রবলেম? মানে কোশ্চেনটা একটু শেয়ার করুন, এক্স্যাক্টলি কোশ্চেনের জায়গাটা কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। রাফি ভাই মাইক্রোফোন অফ করছে স্যার। হ্যাঁ, মানে কমান্ড গুলো বুঝতে আমার অসুবিধা হইতেছে মানে। হ্যাঁ, মানে কমান্ড, মানে বুঝতে পারছেন না কোন জায়গাটা? কমান্ডে মানে লেখাই বুঝতে পারছেন না, নাকি আউটপুট, নাকি কিভাবে কাজ করছে না, মানে মানে আসলে কি কোশ্চেনটা কোথায়? কিভাবে কাজ করতেছে আমি প্রশ্নটা করতে কয়েকটা পারতেছি না। কমান্ডের এক্সাম্পল বলুন, আমি লিখি। অথবা আপনি যেমন স্ক্রিন শেয়ার করে, যদি আপনার পিসি অন থাকে আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। হ্যাঁ আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা বেটার হয়। মানে আমি এখান থেকে আমি হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে আমি অ্যাটেন্ডেন্স এটা অফ করে দিলাম। দেখা যাচ্ছে স্যার। লোড হচ্ছে।
নেটওয়ার্ক স্লো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। স্যার এখান দিয়ে হ্যাঁ, হ্যাঁ। মানে আমি এই যে রো গুলো মানে বুঝতেছি না এটার কোনটা কি। আচ্ছা, আপনি লিনাক্স টার্মিনালে এই কমান্ডটা প্র্যাকটিস করেছেন? আহ, না এটা করিনি। আচ্ছা, একটু লিনাক্সে গিয়ে কমান্ডটা টাইপ করুন। এখানে একটা কমান্ডের হুম আউটপুট দেয়া, এই যে আমাদের নর্মালি যে পারমিশনের যে বিষয়টা, এমনি রাস্তাঘাটে কি হয়, আমার গেটে দারোয়ান থাকে, সে আমাকে নির্দিষ্ট কিছু টাস্ক করতে দেয়, নির্দিষ্ট কোনো গেট দিয়ে ঢুকতে দেয়, তাই না? হুম। কম্পিউটারে এরকম আমাদের পারমিশনের লেভেল আছে। লিনাক্সে একটু লেভেলটা বেশি। আহ, সে বিষয়টা এরকম যে আমি চাইলেই সবকিছু করতে পারবো না। আমি চাইলেই যে কোনো ফাইল এডিট করতে পারবো না, ডিলিট করতে পারবো না, পড়তে পারবো না। হ্যাঁ, আমার কিছু রেস্ট্রিকশন আছে। এই যে এখানে কমান্ডে কি করেছে, এগুলো ভাগ ভাগ করে উল্লেখ করে দিচ্ছে। যেমন একদম নিচের লাইনটা, যেটা আপনার মাউস মনে হয় ওখানে নাড়াচাড়া করছে, না না, ওই যে RWX যে লেখাটা, এই এই সবুজ যে কালার, হুম। হ্যাঁ, এই লাইন, এই লাইনটা যদি খেয়াল করেন, একদম ডান দিকে, এই বরাবর ডান দিকে হচ্ছে ওই ফাইলটার নাম ভার্স। ভার্স হচ্ছে ফাইলটার নাম, মানে যে কোনো একটা ফাইলের নাম। ওকে। তো এইখানে আউটপুটে বলছে যে আমার RW, এই আউটপুটের তিনটা ভাগ করা, পারমিশন যে দিচ্ছে। নর্মালি কি হয়, একটা লিনাক্স, যেগুলো লিনাক্সের কম্পিউটার গুলো মূলত সার্ভার হিসেবে অনেকেই ব্যবহার করে। আমি একটু ব্যাক স্টোরি বলছি, হ্যাঁ। সার্ভার গুলোতে যেটা হয়, অনেক, মানে 50টা ইউজার। ওকে। তো সবাইকেই তো আমি মনে করুন পাসওয়ার্ডের একটা ব্যাকআপ ফাইল আছে, সবাইকে তো আমি এটা দেখাতে পারি না, তাই না? বা যে কেউ যদি পাসওয়ার্ড মডিফাই করতে পারতো, তখন তো আরেক প্রবলেম, তাই না? তো এই ক্ষেত্রে পারমিশন তিনজনের জন্য তিন ভাবে দেয়া। একদম ফার্স্টে যে RW লেখা হ্যাঁ হ্যাঁ। গ্রিন কালারের, দেখতে পাচ্ছেন? আর ডাব্লিউ, এইটা আর মানে হচ্ছে রিড, মানে ওভারঅল পারমিশন হচ্ছে তিন ধরনের: রিড, রাইট আর এক্সিকিউট। রিড মানে হচ্ছে পড়তে পারবে, ফাইলটা ওপেন করতে পারবে। রাইট মানে হচ্ছে ফাইলটা ওপেন করে আমি ভিতরে দুই তিনটা লাইন পাল্টে দিতে পারি, ডিলিট করে ফেলতে পারি। এক্সিকিউট বিষয়টা বোধহয় যে আমরা যখন উইন্ডোজে বিভিন্ন ইএক্সি ফাইল রান করি না, যে ভার্চুয়াল বক্স সেটআপের সময় তো ইএক্সি ফাইল রান করেছেন না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে এক্সিকিউট। ওকে। তো এইখানে RW লেখা, তো বলছে এই যে ফাইলটা, ভার্স নামের যে ফাইল, ওর, এই কম্পিউটার এখন লগ ইন করেছে কি আপনি? আপনি হচ্ছেন ইউজার। ওকে। হুম নর্মাল ইউজার এইটার রিড এবং রাইট করতে পারবেন। মানে আপনি অ্যাজ এ ইউজার লগ ইন করেছেন, আপনি এই ভার্স নামের ফাইলটাকে পড়তে পারবেন, আবার চাইলে এটাকে মডিফাই করতে পারবেন। ওকে। আচ্ছা, এরপরে সেকেন্ড যে পোর্শনটা, মানে এর রিড রাইটের পরে অবশ্য হাইফেন দেয়া। হাইফেন দেওয়ার মানে হচ্ছে যে এক্স, অর্থাৎ এক্সিকিউটের যে পারমিশন, এটা তো সিকোয়েন্সিয়ালি লেখে, RWX, তিনটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি লেখে। ওকে। তো এই সিকোয়েন্সে দেখুন এক্স পার্টটা মিসিং, ওখানে হাইফেন দেয়া। তার মানে আপনি জি। অ্যাজ এ ইউজার এইটা এই মুহূর্তে এক্সিকিউট করতে পারবেন না, রান করতে পারবেন না। মানে যদি প্রোগ্রামিং এর ফাইল হয় বা এটা হয়, এক্সিকিউট করতে পারবেন না। রিড করতে পারবেন, রাইট করতে পারবেন আপনি অ্যাজ এ ইউজার। জি। আবার লিনাক্সে আরেকটা কনসেপ্ট হচ্ছে যে এইখানে গ্রুপ তৈরি করা যায়। গ্রুপ কেন? সাপোজ মনে করেন IT ডিপার্টমেন্টের 10 জন আছে, মার্কেটিং ডিপার্টমেন্টের এরকম 10 জন আছেন, সবার জন্য আলাদা আলাদা করে পারমিশন যদি দিতে চাই, না, এরকম একটা একটা করে পারমিশন লিখতে গেলে চাকরি ছেড়েই চলে আসতে মন চাইবে, যে ধুর আমি আর প্রচুর চাকরি করবো না, তাই না? অনেক হ্যাঁ আপনি বার্ডেনের, ভুল বলছিলেন। তাই না? তো তো এই জন্য কি করা হয়, মানুষগুলোকে একটা গ্রুপে ভাগ করা হয়। যে এই গ্রুপের মানুষ, মনে করেন মার্কেটিং গ্রুপের মানুষ, তারা যদি এই কম্পিউটারে কেউ লগ ইন করে বা এই ফাইল করতে চায়, সে কি কি অ্যাক্সেস পাবে, সে কত দূর দেখতে পাবে। তো এখানে দেখুন শুধু আর লেখা, আর এর পরে হাইফেন হাইফেন দেয়া, মানে গ্রুপ ভিত্তিক পারমিশন দেয়া। এই গ্রুপ থেকে যদি কেউ লগ ইন করে, গ্রুপ ইউজার, সে শুধু রিড করতে পারবে, আর বাকি কিছু সে করতে পারবে। ওকে। আর পরে হচ্ছে আদার্স, মানে আপনি মনে করেন আপনি ইউজারও না, কোনো গ্রুপের অংশ না, কিন্তু জি। আপনি লগ ইন করেছেন। অথবা আবার অনেক সময় হয় কি, আমাদের জি। যেই
কম্পিউটার যে প্রোগ্রাম ফাইলগুলো আছে না, প্রসেস রান হয়, বিভিন্ন সফটওয়্যার রান হয়, ওরা মাঝে মধ্যে এই ফাইল বা এই প্রোগ্রাম গুলোকে অ্যাক্সেস অ্যাক্সেস করে। করে। একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে গিয়ে কম্পিউটারের নিজস্ব প্রোগ্রাম বা বিভিন্ন হ্যাকিং টুলস। হ্যাঁ, ও যদি এসে অ্যাক্সেস করতে পারে অ্যাজ এ প্রোগ্রাম, সে তো আদার্স, সে তো কোনো গ্রুপের অংশ না, ইউজারও না। হ্যাঁ, সে যে আদার এন্টিটি হিসেবে যখন কাউন্ট হচ্ছে, সে এখানে এটা কি কি করতে পারবে, সে এটা জাস্ট রিড করতে পারবে। ওকে। জি। আর এরপরে অংশ হচ্ছে ওই যে সাম স্টাফ যে লেখা, সামটা হচ্ছে গ্রুপ, মানে যে, সরি, ইউজার যে এখানে লগ ইন করেছে। আপনার ক্ষেত্রে হচ্ছে আপনার নাম থাকবে, যদিও কালি লিনাক্সে আমাদের সবই কালি দেখায়, কারণ আমরা তো ওখানে এক্সট্রা কোনো ইউজার বা গ্রুপ ক্রিয়েট করিনি। এই জন্য আপনি লিনাক্সে গিয়ে যদি এই কমান্ডটা দেন না, দেখবেন যে সব আউটপুটে খালি কালি এবং স্পেস দিয়ে কালি লেখা দেখাচ্ছে। জি স্যার। ওকে। আর পরের অংশগুলো হচ্ছে কত সাইজ, কবে ক্রিয়েট হ্যাঁ হয়েছে। স্যার। তবে এই, হ্যাঁ বল। স্যার, মানে আমার মানে কালি লিনাক্সটা আপনি একটু দেখবেন, মানে এদিন তো আমার মানে সমস্যা হয়েছিল, আবার সেটা হ্যাঁ দিচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ঠিক শেয়ার আছে। দেন, দেখ- নো প্রবলেম। এই স্যার। আমার এখানে এখনো লোড হয়নি বা শেয়ার হয়নি। শেয়ার করা। না, এখানে এখন ডিসপ্লেতে আসে নাই রাফি ভাই, আপনি একটু ও দেখেন। ঠিক আছে। শেয়ার হচ্ছে না। এখন দেখাচ্ছে স্যার? জি, এখন দেখেন। যে দেখাচ্ছে। হ্যাঁ। আমার এখানে এখনো আসেনি, লোড হচ্ছে। হ্যাঁ, এবার এসেছে আমার এখানে। স্যার মনে হয় উনি চেক করতে বলতেছে যে আসলে ওনার জি ঠিক স্যার। আছে কিনা, তো এখন আপনি একটু বলেন জন্য কি করবে, হয়তো বা এরকম কিছু। ওই দিন অনেকের প্রবলেমটা দেখে আপনি বলছেন কমান্ড রান করতে, হয়তো বা উনি এটার আশায় আছে যে আপনি কিছু বলবেন। ও আচ্ছা, না আমি ওনার ব্রান্ড থেকে কোনো মানে সারা শব্দ পাচ্ছি না, যেন আমিও কনফিউজড আসলে। প্রবলেমটা কোথায়? আপনি টার্মিনালে গিয়ে যে আমি কোনো বুঝছি একটা, স্যার, আপনি দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা ওই ls-l যে কমান্ডটা লং লিস্টিং এর, ওই কমান্ডটাই রান করুন। শুধু এলএস স্যার? ls স্পেস -l যে কমান্ডটা আছে এলএস ওটা রান। একটু ফন্টটা বড় করতে পারেন, চোখে দেখছি না। রাফি ভাই এইখান থেকে করবেন, আপনি হচ্ছে কন্ট্রোল শিফট আর হচ্ছে প্লাস চাপ করে দেন, তাহলে বড় হবে। কিন্তু পারতেছি না। আচ্ছা, নো প্রবলেম, আপনার আউটপুট আসছে, আউটপুট আসছে যতখানি আমি দেখতে পাচ্ছি আর কি। চলবে, আপনার এটা ঠিকভাবে কাজ করছে, নো প্রবলেম। ঠিক আছে। ওকে, আমরা আর কারো কোনো কমান্ড বা কোনো অংশ বুঝতে কনফিউশন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। প্লে লিস্টের টপিক কি ক্লাসে আলোচনা করা হবে? হ্যাঁ, ক্লাসে আলোচনা হবে, কিন্তু প্রবলেম হচ্ছে ক্লাসে তো টাইম আমাদের থাকে লিমিটেড। জি জি। খুঁটিনাটি এত এত এক্সাম্পল দেখিয়ে আসলে শেষ করা যায় না। এজন্যই মূলত প্লে লিস্টটা আলাদা করে তৈরি করা। কারণ কভার যদি করে, কারণ আমার প্রথমত তো দরকার এই কমান্ড গুলো জানা খুব দরকার। আবার ক্লাসের টাইম লিমিটেড, তো উভমুখী সংকট। এর জন্যই আলাদা করে জি। ভিডিও গুলো ক্রিয়েট করা। আর একটা কোশ্চেন ছিল যে আমাদের ফাইলটা ভালো হবে না ভিএম ফাইলটা?
এটা যদি একটু বলতেন। আমি জিনিস যেমন একটু এক্সপেরিমেন্ট চালাতে পারেন কিভাবে কি সেটা হতো, তখন একটু আন্ডারস্ট্যান্ডিং হলে যে লিনাক্সে কোথায় কি হচ্ছে বা কি আছে একটু ধারণা হলে তখন আইওএস কনফিগার করা ইজি ইজি লাগবে। তাইলে এখনো করতে পারেন ইউটিউবে ভিডিও দেখে, বাসায় একা একা ট্রাই করতে চাইলে অবশ্যই করতে পারেন। আচ্ছা, আমাদের যে কালি লিনাক্স আর উবুন্টু এই দুটা কি কমান এক না আলাদা? স্যার এটা। উবুন্টু, জি জি। আচ্ছা, হ্যাঁ, অধিকাংশ কমান্ডই আমাদের এক। দুইটাই ডেবিয়ান বেস তো, মেইন আর্কিটেকচারও মানে কোর আর্কিটেকচারে কার্নেলেও, হ্যাঁ, অধিকাংশ কমান্ডই আমাদের একই রকম কাজ করবে। নেটওয়ার্কিং এর কমান্ড গুলোর ক্ষেত্রে এটা বেশি দেখেছি, যে কারণ কালি লেন্সে এগুলো অনেক আগে থেকেই মানে প্রি বিল্ড আসে। হ্যাঁ, এগুলো ঠিকই কাজ করে, কিন্তু উবুন্টুতে সেট আপ থাকে না। তো যেটা দেখা যাবে কমান্ড ঠিকই আছে, কিন্তু আপনি যদি রান করেন যে ইফ কনফিগ যে কমান্ডটা, তারপরে এটাই যদি আপনি উবুন্টুতে গিয়ে রান করেন সেখানে ইরর দেখাবে। কমান্ড ঠিকই আছে কিন্তু আসলে উবুন্টুতে এই ইউটিলিটিস গুলো সেট আপ নেই। এটা এটা হচ্ছে মেইন ডিফারেন্সের জায়গাটা হয়। এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিলে তখন কাজ করবে। বুঝিনি। মানে উবুন্টুতে আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে হবে, মানে কালির মতো, মানে আগে থেকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কালির মতো ওর এখানে এইগুলো আলাদা আলাদা সেট আপ করে রান করলেই কাজ করবে। মানে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে আপনাকে এগুলো কনফিগার করতে হবে। জি, জি। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, আপনারা স্যার, একটু, মনে হয় হ্যাঁ আমাদের আর বলুন। কোনো কারো প্রবলেম নাই। আমি লিনাক্স সম্পর্কে মনে হয় সবাই হচ্ছে ঠিকঠাক আছে, কারো না কোনো আমি কোয়েশ্চেন নাই না। ওটাই ওটাই জি জিজ্ঞেস স্যার, করবো থ্যাংক ইউ। আমি একটু চ্যাটে, মানে যাদের প্লে লিস্ট দেখা পুরোটা শেষ, শুধু দেখা না দেখে পাশে কমান্ড গুলো প্র্যাকটিস করেছেন, তারা চ্যাটে একটু কোনো রেসপন্স ওকে বা ডান এরকম কিছু একটা লিখে একটু মেসেজ দেন। আমি একটু দেখতে চাই যে আসলে বাস্তবে কি অবস্থা। মানে পুরো প্লে লিস্টটা তাদের শেষ হয়েছে, দেখে ফার্স্ট প্র্যাকটিস করে কয়েকজনের এটা হয়েছে আমার একটু জানা দরকার। একটু চ্যাটে মেসেজ দেন আমাকে। না, পুরোটা কমপ্লিট হয়েছে তাদের, শুধু তারা দেন। দুইজন, দুইজন পেলাম, আর বাকিরা? তিনজন, চার, ছয় জন। আর প্লে লিস্টে তো সব দেখছি, কিন্তু সব কমান্ড তো ওভাবে মাথায় এখনো নাই। কিছুটা তো ভুলে যাই, ঠিক আছে, বারবার ট্রাই করার পরে হয়তো মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে টেনশন নেই, কারণ আপনি মানুষ, আপনি কম্পিউটার না, আপনার মাথায় থাকবে না, এটাই নর্মাল। এটা নিয়ে টেনশন। ওকে, 7 জনের কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে, আর বাকিরা? স্যার এবার আমি এটা বলি স্যার। ওই মাত্র নাইম ভাই বললো যেটা স্যার, এইটা হচ্ছে আমি মনে করতেছি যে আমি গত 4 দিন যাবত হচ্ছে আমি এই 8 পর্যন্ত এটাকে হচ্ছে আমি বারবার দেখতেছি, প্লাস হচ্ছে প্র্যাকটিস করতেছি, যে এটা হচ্ছে সম্পূর্ণ নেই, তারপরে হচ্ছে বাকিটা একসাথে হয়তো একটু গোলা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু হচ্ছে আমরা এখানে অনেকটাই নতুন। এটা হচ্ছে আমার মতামত আর কি, এই কারণে আমি হ্যাঁ, এইভাবে ওটা দেখতেছি। ওটা খুবই নর্মাল, এটা নিয়ে ইস্যু না, কিন্তু সবগুলো ভিডিও দেখে প্র্যাকটিস মনে রাখার হিসাব পরে, সবগুলো দেখে প্র্যাকটিস করেছেন মাত্র 7 জন। 25, আরো বেশি। আমাদের ক্লাসের স্টুডেন্ট কতজন, প্রায় 29 31 30 জন। জনের
হ্যাঁ, 31 জন, 31 জন থেকে মাত্র 7 জন। মানে প্র্যাকটিস করে বিষয়টা, ফি আসলে আরো করতে হবে। না, সেটা সেটা আছে। একটু পরের হিসাব, মাত্রই বললাম যে এটা অনেক প্র্যাকটিসের আছে। আর অ্যাটলিস্ট ভিডিওগুলো পুরোটা দেখে একবার শেষ করলে কিছু না হোক অন্তত 25% আইডিয়া আপনার মাথায় যাবে। পরে আবার যদি ভিডিওটা দেখবেন বা প্র্যাকটিস করবেন, দেখা যাচ্ছে কি আরেকটু প্রোগ্রেস হলো, এবার মনে করুন 50% আপনি আন্ডারস্ট্যান্ডিং হলো, মাথায় থাকলো। এরকম 2-3 বার প্র্যাকটিস করতে করতে এটা আপনার গ্রোথের দিকে যাবে। ওটা ইস্যু না, ওটা লার্নিং এর সিস্টেমই এমন। কিন্তু প্লে লিস্টের ভিডিও দেখে শেষই করেননি, এরকম কন্ডিশন কেন? মাঝখানে গতদিন তো আপনাদের ক্লাস হয়নি খুব সম্ভবত। গতদিন কি ক্লাস নিয়েছিলাম? জি না না, স্যার। লাস্ট ক্লাস তাহলে তাহলে কিন্তু আপনার টাইম পেয়েছেন, এমন না যে আমি লাগাতার ক্লাস নিচ্ছি। মাত্র 7 জনের এই মানে দেখেছেন, বাকিদের এত খারাপ অবস্থা কেন? স্যার আসলে আমার এক্সাম চলতেছে তো, তাই আমি পুরোটা দেখতে 8 জন পারিনি। দেখা যাচ্ছে। আচ্ছা, হলো 8 জন। তো 30 জনের ভিতরে মাত্র 8 জন, মানে 4 ভাগের 1 ভাগ, 25% সামথিং। শুরুতেই যদি এই আমাকে অবস্থা হয়, ব্যাপারটা কি হবে স্যার? আমি তো নতুন সেটা ফার্স্ট আপনি ক্লাস। এক্সেপশনাল কেস, আপনারটা পরে দেখা যাচ্ছে, কিন্তু বাকিরা। যারা করেনি কোনো প্রবলেম থাকলে শেয়ার করেন প্লিজ, কারণ আমাদের তো ক্লাস আগায় নিতে হবে। স্যার এতদিন আমার এক্সাম ছিল, তাই আমি পুরো কমপ্লিট করতে পারিনি, আমি 6 পর্যন্ত কমপ্লিট করছিলাম। স্যার এত না, গরমের এভাবে কারণে তো কম্পিউটারের কাছে বসা যায় না স্যার। স্যার এতদিন বিদ্যুৎ ছিল না এভাবে এলাকায়, পটুয়াখালী। আহ, কিন্তু এইভাবে চললে তো হবে না। আপনি ক্লায়েন্টকে কি বলবেন? ক্লায়েন্ট $500 একটা কাজ দিয়েছে, আপনার ডেডলাইন দিয়েছে 3 দিন, এখন বিদ্যুৎ নাই। এটা বললে কি করবে ক্লায়েন্ট জানেন? কিছু ক্লায়েন্ট দয়া করে হয়তো $10টা পেমেন্ট করবে, আর কিছু ক্লায়েন্ট কোনো পেমেন্ট তো করবেই না, উল্টে ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে। আর অ্যাকাউন্টে আপনার ভালো রিভিউ পাওয়া প্রোফাইল, একটা মাত্র ব্যাড রিভিউ পেয়েছে, দেখা যাচ্ছে এরপর থেকে 6 মাস কোনো কাজ পায় না। সবসময় কি এক্সকিউজ দিলে চলবে বলুন? একটা কিছু ব্যাকআপ তো রাখতে হবে। আপনি একটা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করছেন, একটা কিছু ভালো কিছু করার চেষ্টা করছেন, তাই না? একটা ড্রিম আছে, একটা ভালো কিছু করার ইচ্ছা আছে, কিন্তু আহ, একটা ব্যাকআপ প্ল্যান অথবা সামথিং বিকল্প কিছু একটা করার উপায় যদি না থাকে, লাইফে তো সবকিছু থাকবে, এক্সাম, দুঃখ, হতাশা, এই অনেক কিছু থাকবে। জি স্যার। সবকিছু মিলিয়ে তো লাইফ, তাই না? এটা এটা কোনো লাইফের পার্টটাই তো এরকম। কার লাইফ আছে যে এরকম সবসময় পারফেক্টলি চলে বলুন তো? আমার লাইফ কি পারফেক্টলি চলে? চলে না তো। আমি আমি এটা খুব হতাশ হলাম, মাত্র 25% স্টুডেন্ট অ্যাকচুয়ালি। আমি গতদিন, লাস্ট যেদিন এই ক্লাস হলো সেদিন অনেকটা সময় ক্লাসের পরেও কিন্তু আমি নিয়েছিলাম আপনাদের কিছু বিষয় এক্সপ্লেইন করার জন্য। জি স্যার। এক্সামের রেজাল্ট নিয়ে কি একটা ইস্যু হবে সবার জন্য বলছি, কিন্তু এক্সামের রেজাল্ট নিয়ে কি হবে যদি আপনাদের লেখাপড়ার পারফরমেন্সের জি। এইরকম একটা ডাউনগ্রেডে চলে? স্যার আমাদের তো আবার ঈদের ছুটিতে লং টাইম পাবো, ওই সময় সবাই একটু চেষ্টা করুন। কিচ্ছু হবে না, ঈদের ছুটিতে একটা ওয়ার্ড যদি বলেন তাও পড়া হবে না। রোজার ঈদে তাও পড়াশোনা হয়, কোরবানির ঈদে তাও হয় না। ঠিক আছে, গরু ঘাস কাটতে কাটতেই দেখবেন আপনার সময় চলে গিয়েছে। কোরবানি ঈদে দেখতে দেখতে দেখবেন ঈদ চলে আসছে, সারাদিন গরু খুঁজে, ছাগল খুঁজে, আর রাতে এনার্জি পাবেন না পড়ার। আর কোরবানি ঈদের কয়েকদিন পরে খালি ওই গরু মাংস, এক বাড়ি বাড়ি মাংস দেয়া, আনন্দ করা, আত্মীয় স্বজন আসবে, একটা ওয়ার্ডও পড়াশোনা হবে না। ঠিক আছে। ঝামেলা চলে আসবে। এবং এবং আমি মোস্ট অফ দা কেসে দেখেছি যে ঈদের পরে যে কটা ব্যাচের এক্সাম নিয়েছি অধিকাংশ আরো বেশি ফেল করেছে। সবাই প্রত্যাশা করেছে যে ঈদে বেশি করে স্টাডি করবে, ওই ব্যাচ গুলোতে রেজাল্ট আরো সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ একদমই স্টাডি করা হয় না। ওকে, সো ওই আশা করে লাভ নেই। ঈদ আরো পুরি জিনিসটা হচ্ছে আনন্দ করার জন্য। আনন্দ করার সময় আপনি পড়াশোনা করবেন, সারা বছরের পরে ডিপ্রেশন কাজ করবে, তো ওই সময় আমি একটু আনন্দ করি, ঘুরতে যাই।
এখানে জি সুন্দর না। জি স্যার, শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে। শুরু হয়েছে। Okay, আমি টার্মিনালে আসি। লিনাক্স নিয়ে আজকেও কিছু আলোচনা শুনছিল যে এই উইকে লিনাক্সের আমাদের প্র্যাকটিস শেষ হবে এই 14 তারিখে। শুক্রবার আছে এক্সামের একটা ডেট দিতে পারি। তখন ওদিকে মাত্র 7-8 জন ছাড়া আপনারা কেউ লিস্ট শেষই করেন। শেষ করেনি মানে আরো তো কয়েক আরো বড় প্রবলেম হচ্ছে এই যে যেমন আপনি একটু আগে একজন একটা কোয়েশ্চেন শেয়ার করলেন, তো দেখে বুঝতে পারছেন না সেটা শেয়ার করলেন, বা কোনো একটা কমান্ড রান করছেন কিন্তু আপনার এক্সপেক্টেড আউটপুট আসছে না। তো এই যে বিষয়গুলো শেয়ার করার যে অপরচুনিটি, সেটাও কিন্তু আর খুব বেশি নেই, তাই না? তো উভমুখী সংকট। যাই হোক, জি আপনারা স্যার। ম্যানেজ করবেন। মার্কেট প্লেসে গেলেও ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে আপনাদেরই। আমার দায়িত্ব ছিল গাইড করার, আমি গাইড করে যাচ্ছি। আপনারা জি স্যার, ইউটিলাইজ না আমার একটা করলে ছোট্ট সেটা। কোয়েশ্চেন ছিল স্যার, অনেকক্ষণ পরে। হ্যাঁ, ছোট্ট। জি স্যার, হ্যাঁ, সেটা বলেন হচ্ছে বলেন। কি, আমি তো হচ্ছে আইএসও ফাইল নিয়ে অনেকদিন, 3-4 দিন হচ্ছে ঘাটাঘাটি করার পর আমি হচ্ছে প্রিবিল্ড যেটা আছে ওটা আপডেট দিলাম, আপডেট নেওয়া হয়েছে, দেখাচ্ছে যে আপডেট 0। এটাই আর কি, কোন আপগ্রেড নিচ্ছে না, আপডেট দেয়া হয়েছে। আপনি মেবি যে লেটেস্ট এডিশন ডাউনলোড দিয়েছেন। জি স্যার, ওই প্রিবিল্টের তো যেটা ওটা লেটেস্ট এডিশন হ্যাঁ, ওইটা আছে। প্রিপেড তো ওইখানে এই মুহূর্তে হয়তো মানে আপডেট কোনো আসেনি প্যাকেজ গুলো। 1-2 মাস পরে আবার দিন, দেখবেন যে তখন আপগ্রেড নিবে। জি স্যার, এইটা নিয়ে এত একটু কিছুদিন কনফিউজ পর পর। ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা এটা কোনো প্রবলেম না, তবে হ্যাঁ ইরর হয় মাঝে মধ্যে। ওই রুট পারমিশন নিয়ে একটা ইরর হয়, বা কিছু ক্ষেত্রে দেখা যায় প্যাকেজ গুলো ব্রোকেন থাকে। যে আপডেট এসেছে প্যাকেজ ব্রোকেন থাকে, তো ওই যে ইরর মেসেজটা দেখায় না, নিচে যে মেসেজ দেখায়, একটু জি ওই জায়গায় খেয়াল করবেন যে প্যাকেজ ব্রোকেন বা ফিক্স মিসিং এই টাইপের কোনো শব্দ উল্লেখ আছে কিনা। ঠিক আছে, জি এই টাইপের শব্দ যদি উল্লেখ থাকে, মানে ওই প্যাকেজে ইস্যুর জন্য দেখা যাচ্ছে আপডেট নিচ্ছে না বা আটকে আছে। মাঝে মধ্যে ওই প্যাকেজ গুলো রিমুভ করে দেওয়া লাগে, বা মাঝে মধ্যে এগুলো এক্সক্লুড করে সার্চ করা লাগে। এটাও ওই যে ইরর মেসেজটা, এটা আপনি গুগলে যদি সার্চ করেন যে অমুক প্যাকেজ, ওখানে লেখাই থাকে যে অমুক প্যাকেজ ইজ মিসিং, লিখে সার্চ করলে কিছু সলিউশন পাবেন। তো এই প্যাকেজ মিসিং বা এটা ব্রোকেন, কি করা যায়। এখানেও অনেকেই ফোরামে এটার সলিউশন, যেহেতু ডেবিয়ান বেসড বিভিন্ন ফোরাম আছে, অনেক মানুষ এগুলো ইউজ করে, তো দেখা যায় যে কম বেশি প্রবলেমে পড়লে অনলাইনে সার্চ করলে সমাধান পাওয়া যায়। অনেকেই কমান্ড দিয়ে রাখে যে এই কমান্ড সুডো এপিটি আনইনস্টল সামথিং, মানে ফর এক্সাম্পল বলছি, এই টাইপের কমান্ড রান করলে কাজ করবে। এই টাইপের কিছু রিসোর্স অনেকে অনলাইনে শেয়ার। যাই হোক, এটা পরের কথায়, আপনার ওই কত কমপ্লেক্স লেভেলে কিছু হয়নি, তবে হতে পারে, মাথায় রাখবেন। জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আমরা ক্লাসের আলোচনা যাই। লিনাক্স ইউটিলাইজেশন নিয়ে আরো কিছু কথা বলি। গতদিন স্টেসার টুলসটা দেখিয়েছিলাম, রাইট? জি স্যার। আচ্ছা, এখন টার্মিনালের কয়েকটা বিষয় নিয়ে বলি, ওগুলো তো ভিডিওতে নাই। আহ, আমাদের প্রেফারেন্স যে সেকশনটা, ইডিটের এটা দরকার পড়ে হঠাৎ হঠাৎ কাজের জন্য দরকার পড়ে। ফন্টের একটা তো আমরা প্লাস বাটন ক্লিক করে বা মাউসের কন্ট্রোলটা দিয়ে মাউসের স্ক্রল বার যদি আপনি উপরে দেন, ফন্ট ছোট বড় হতে থাকবে, কিন্তু সেটা পারসিস্টেন্ট না, এটা সবসময় থেকে যাবে না। সেক্ষেত্রে এই যে আপনি প্রেফারেন্সে এসে আমি রাইট বাটন ক্লিক করে প্রেফারেন্স আসবেন, এদের ফন্টে আমার মতো ফন্ট সাইজ আমি এখানে বাড়িয়ে নিয়েছি। ওকে, এটা অলওয়েজ থাকবে। টার্মিনাল অন করলে আমার ফন্ট সাইজ 16 হয়ে অন হবে।
আর যদি কালার নিয়ে কারো ইস্যু থাকে, এখানে বেশ কতগুলো এরকম কালার টেমপ্লেট ক্রিয়েট করা আছে। যদি ফ্যালকন দিই, ফ্যালকনে এরকম দেখাবে। উবুন্টু যদি দিই, উবুন্টু টার্মিনালের মধ্যে এখানে ওকে। এটা গেল একটা। আরো বেশ কিছু সেটিংস আছে এখানে কালার টালার নিয়ে। ব্যাকগ্রাউন্ড কেমন কি হবে, কার্সরটা কেমন হবে, ব্লক কার্সর, আইবিএম। আমার এখানে দেখুন যে একটা সরু দাগের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে আইবিএম কার্সর বলে। ব্লক কার্সরটা আমার কাছে ভালো লাগে না, কারণ বাক্সর মতো হয়ে থাকে। উইন্ডোজে আইবিএম এর মতোই তো সব, এই জন্য এটা দেখে আমরা অভ্যস্ত। এরপর যেটা আসে, যেমন সাপোজ আমি কোনো বড় একটা কমান্ড লিখেছি, এক্স ওয়াই জেড, এরপরে এরকম কিছু একটা কমান্ড লিখেছি। ফর এক্সাম্পল, আপনারা যারা প্র্যাকটিস করেছেন অল্প বিস্তর, তারাও দেখেছে যে কমান্ড লিখতে লিখতে মাঝে মধ্যে অনেক লম্বা বড় কমান্ড হয়ে যায়। বিষয় হচ্ছে এই যে টার্মিনাল, ওকে কিন্তু মাউসে ক্লিক করে নেভিগেট করা যায় না। যদি এই যে এক্স ওয়াই জেড এর উপরে এখানে নর্মাল টেক্সট ফাইলে কি হয়, মাউসে ক্লিক জি করছি, এইখান থেকে এডিট হওয়া শুরু হয়। জি জি এই লিনাক্সের টার্মিনালে কিন্তু সেই সুযোগ নেই, সব কিবোর্ড দিয়ে কমান্ড দিয়ে করতে হয়। জি অ্যারো তো দিয়ে আমি করা লাগে। যদি, হ্যাঁ, অ্যারো দিয়ে করা লাগে আগে পিছে নেওয়ার জন্য, অনেক সময় জি জি মাঝখানে কিবোর্ড উল্টা দিয়ে। ভুল টাইপিং হলে। অ্যারোর সিস্টেম আলাদা, অ্যারো অন্য ফাংশনের, আমি যাচ্ছি ওটাতেও বলছি। যদি আমার এমন দরকার পড়ে যে আমি এই এক্স ওয়াই জেড এর শুরুতে, কমান্ডের শুরুতে চলে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এ চাপ দিই। উইন্ডোজে কন্ট্রোল এ চাপ দিলে অল সিলেক্ট হয়, লিনাক্স এটা ভিন্ন। কন্ট্রোল এ চাপ দিলে আপনার টার্মিনালের শুরুতে নিয়ে চলে আসছে। আমাদের মাউসে এটা, এই কিবোর্ডে এটা দিয়ে কি আমরা নেভিগেট করছি বা করতে হচ্ছে। ওকে, আমি আরেকটু ফন্ট বড় করে আমাদের দেখতে সহজ হবে। নেভিগেট করছি, আমার সাপোজ এখানে এবিসিডি আরো কিছু আমার লেখা দরকার, আমি লিখলাম, কাজ শেষ। এখন লাইনের শেষে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে কন্ট্রোল ই চাপ দিতে হবে। কন্ট্রোল ই চাপ দিলে কি হচ্ছে, আমার লাইনের শেষে নিয়ে চলে আসছে। কন্ট্রোল এ চাপ দিলে লাইনের একদম শুরুতে নিয়ে আসবে। কন্ট্রোল ই চাপ দিলে লাইনের একদম শেষে নিয়ে আসবে। আরেকটা বিষয় হলো, বিগিনাররা এই জায়গাতে খুব কনফিউশনে থাকে। সাপোজ এই যে আমার কিবোর্ডে যে কার্সরটা এই যে এখানে রয়েছে মাঝখানে, বা এই এ লেখার মাঝখানে রয়েছে। উইন্ডোজ চালাতে চালাতে আমাদের অভ্যাস যেটা, যে আমি আহ, এইখানে যদি এন্টার প্রেস করি, কি হয়, আমাদের লেখার ক্ষেত্রে টেক্সট ফাইলের এই লেখাগুলো নিচের লাইনে নেমে চলে আসে, তাই না? কমান্ডের ক্ষেত্রে কিন্তু এই ভয় নেই। আমার আমার কিবোর্ড যেখানেই থাকুক, আমি এন্টার প্রেস করলে কি হবে, আমার এই কমান্ড এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। এরপর আরেকটা হচ্ছে, আমি কোনো অংশ কপি করতে চাচ্ছি, একটা তো আমাদের রাইট বাটন ক্লিক করে কপি করার অপশন আছে। তো এখানে দেখুন শর্টকাটে লেখা আছে কন্ট্রোল শিফট সি। আমরা কি উইন্ডোজে কপি করি কন্ট্রোল সি দিয়ে, লিনাক্সে আমাদের মানে এই শর্টকাট গুলো খুব দরকার পড়ে কাজের সময়, বারবার মাউসে ক্লিক করে এরকম করার সুযোগ পাওয়া যায় না। হ্যাঁ, যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন, কাজের টেনশনে, উইকনেস বা হ্যাকিং এর টেকনিক যখন মাথায় ঘুরপাক খাবে, ওই টেনশনে দেখবেন আর মাউসে ক্লিক করা ফুরসত পাচ্ছেন না। এই কমান্ড গুলোই তখন ভরসা, এগুলো ইউটিলাইজ করে করে কাজ করতে হয়। আচ্ছা, তো যেটা হচ্ছে, আমি কোনো অংশ কপি করছি কি দিয়ে, কন্ট্রোল শিফট সি দিয়ে। শুধু কন্ট্রোল সি না, কন্ট্রোল শিফট সি, এটাতে কপি করেছি। পেস্ট করব কি করে, কন্ট্রোল শিফট ভি। ওকে, পেস্ট করার কমান্ড হচ্ছে আমাদের কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, তো এটা গেল। এরপর আরেকটা খুব হ্যান্ডি কমান্ড কাজে লাগবে। সাপোজ পিং কমান্ডের এক্সাম্পল দেখিয়েছি আপনাদের। সাপোজ google.com আমি পিং করছি, এন্টার প্রেস করলাম, এই প্রসেস কিন্তু চলতেই থাকবে। আমরা মাঝে মধ্যে এমন হতে পারে পেস্ট করার ক্ষেত্রে কি বললেন স্যার? কন্ট্রোল শিফট? কন্ট্রোল শিফট ভি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। লাইন মানে
স্যার ডিস্টার্ব হচ্ছে। জি, ডিসপ্লে কিন্তু শো করতেছে যে পিং করা হ্যাঁ, হয়েছে গুগলকে, জি সেটা জি, ডিসপ্লে শো করতেছে। ডিসপ্লে শো করতেছে। ও স্যার মেসেজ করছে, ওয়েট এ মিনিট। আর কই গেল? একটু ওয়েট করেন, উনি হচ্ছে মেসেজ করছিল যে 1 মিনিট, হয়তো কোনো ইমার্জেন্সি কাজ হতে পারে। একটু ওয়েট করি ভাই, সময় চাইছেন তো। মাইক্রোফোনে প্রবলেম, ট্রাই করতেছি।
আচ্ছা, আমি আবার জয়েন হলাম, দুঃখিত। খুব ইস্যু হচ্ছে। যেটা বলছিলাম, আমি টার্মিনালে দেখাচ্ছিলাম যে আমার যদি এমন হয় যে আমি একটা কমান্ড রান করেছি, মেবি এই পর্যন্ত শুনতে পেয়েছিলেন, রাইট? স্যার। আচ্ছা, তো আমি একটা কমান্ড যখন রান করছি, আমার কমান্ডটা চলছে, আমি থামাতে চাচ্ছি। একটা সাপোজ কোন একটা এক্সিকিউশন, কোন একটা প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে, আমি চাচ্ছি না সেটা কন্টিনিউ হোক, থামিয়ে দিতে চাচ্ছি। এইটা আমরা কিভাবে করতে পারি? আমাদের দুইটা অপশন আছে। হ্যাঁ, একটা হচ্ছে টোটাল কোন টার্মিনেট। হ্যাঁ, হ্যাঁ, টোটাল টার্মিনেট, আর একটা হচ্ছে পজ। দুইটা অপশন আছে। কন্ট্রোল সিটা দিলে আমাদের পুরো টার্মিনেট হয়ে যায়, কিন্তু কথা আছে কিছু কমান্ড আছে যে আমাদের কন্ট্রোল সিতে কি হয় না, নেয় না, অ্যাকসেপ্ট করে না, রাইট? সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে আমাদের পজ করে দিতে হয়। তো কন্ট্রোল জেড দিয়ে যখন পজ করছি, আমি মেবি বলেছিলাম এটা, যে কিছু প্রসেস আছে ব্যাকগ্রাউন্ডে এক্সিকিউট হতেই থাকে, রান জি হতেই থাকে। ওকে, জি এটা আমি গেল। একটা কথা জিজ্ঞাসা করতে বলবো? আমি একটু আগে আপনি যেটা রান করছেন না, তারপর তারপর নেট প্রবলেম, তখন এটাও আমি রান করছিলাম পিংটা। আমি যখন কন্ট্রোল জেড দিছি তখন হচ্ছে এখানে লেখা উঠছিল সাসপেন্ড। এটা কি, মানে বুঝলাম না সাসপেন্ড কেন এটাই। আচ্ছা, আমার একটু প্রবলেম ছিল তো, যার কারণে বুঝি নেই এটা কিভাবে আমি এক্সিট দিব পিং থেকে। আচ্ছা, একটু বাফারিং হচ্ছিল। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে, আচ্ছা কমান্ড আবার এক্সপ্লেন করতে বলছেন একদম। যখন টার্মিনেট করতে চাচ্ছি, মানে একদম ক্লোজ করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কমান্ড হচ্ছে কি, কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল চেপে আমি সি বাটনে চাপবো, আমার প্রসেসটা টার্মিনেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর যদি আমি কন্ট্রোল চেপে জেড চাপ দিই, হ্যাঁ, আচ্ছা সি ছোট হাতের, যদি জেড চাপ দিই তখন কিন্তু এটা পজ হয়ে যাবে। কিছু প্রসেস আছে ব্যাকগ্রাউন্ডে, পজ করার পরেও ব্যাকগ্রাউন্ডে রান হতেই, ব্যাকগ্রাউন্ড রানিং চলতেই থাকে, এটা একটা বিষয় আছে। হুম। এবং এবং এটা বলছি এজন্য কারণ কিছু হ্যাকিং টুলস রান করতে গেলে এই ইস্যু ফেস করতে হয়, যে ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, আমি কোনো একটা প্রসেস রান করে যাচ্ছি, এক্সিকিউট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, স্যার ইজিয়ার হয়, সেটা হচ্ছে স্টেসার যে টুলসটা আপনাদের দেখেছিলাম, স্টেসার টুলসে গিয়ে ওর ওখানে যে প্রসেস, যে রানিং প্রসেস যে দেখাচ্ছে, বা কমান্ডও দেখিয়েছিলাম আপনাদের, কোন প্রসেস চলছে, কিল দিয়ে প্রসেস আইডিটা মেনশন করলে আমাদের প্রসেসটা কি পায়, টার্মিনেট হয়ে যায়। ওকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বল। স্যার আমি কি পিং কমান্ডের পরে আইপি ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। পিং এর পর সরাসরি আইপি দিয়েও আমরা পিং করতে পারি, হোস্ট নেম দিয়েও পিং করতে পারি। আচ্ছা স্যার। স্যার যে কোনো এই ক্ষেত্রে যে কোনো ডিভাইসের আইপি ব্যবহার করলে এই ক্ষেত্রে আউটপুটটা কি হতে পারে? ডিভাইসের আইপি এতটুকু বুঝলাম। যাই হোক, যদি কোনো আইপি তো আইপি অ্যাড্রেসে, যদি ডিভাইস হোক বা যেটাই হোক, আমি যদি সেটা রিচেবল থাকে, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার কোনো ওয়ে যদি আমার থাকে প্রবেশে, তাহলে অবশ্যই। এবং আরো একটা বিষয় আছে, যদি সে রেসপন্সিভ হয়, সবাই আবার এই পিং কমান্ডের জন্য রেসপন্স করে না, কিছু জায়গায় ফায়ারওয়াল থেকে রুলস লেখা থাকে, ব্লক করে দেয়। মানে গুগল.কম না দিয়ে আমরা এখন XYZ.com এ দিচ্ছি, তো দিলে ব্লক করে দিচ্ছে, রিপ্লাই করছে না। দুইটা সিনারিও হতে পারে, যদি আমাদের সেখানে কমিউনিকেশন চ্যানেল থাকে, ও একটা স্যার সে তাহলে রিপ্লাই দিবে। আর যদি সেখানে রুলস সেট আপ করা থাকে যে রিপ্লাই দিবে না বা ব্লক করে দিবে, হুম, সেটা করে দিতে পারে। আচ্ছা
ক্লিয়ার? এটাই তো কোশ্চেন ছিল মেবি। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা বেসিক কমান্ডে যাই। যেটা শুরুতেই ক্লিয়ার কমান্ডটা তো মাত্র দেখা হচ্ছে না, ক্লিয়ার কমান্ড আমার প্লে লিস্টের ভিডিও তো মেবি কমান্ডটা কয়েকবার ইউটিলাইজ করেছেন। যেটা করেছে আমার টার্মিনালে এই মুহূর্তে যা যা কমান্ড আছে সবগুলো কি কি করে পরিষ্কার করে দাও। হ্যাঁ, আচ্ছা, যা যা লেখা ছিল ইন্টারফেস করলাম, সব পরিষ্কার হয়ে গেল। বাস্তবে এরা কিন্তু হারিয়ে যায় না, এরা ঠিকই মেমোরিতে থেকে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে সাপোজ আপনি ইমিডিয়েটলি একটু আগে একটা কমান্ড লিখেছেন, আপনার কাছে কপি করা নেই কমান্ড, আপনি আবার সেটা খুঁজে পেতে চাচ্ছেন। এটাও হ্যান্ডি হয়। সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের যে অ্যারো বাটন, তীর চিহ্ন আঁকা, যাদের একটু কম্পিউটার সাথে অভ্যস্ত থাকুন তারা কিবোর্ডের ডান দিকে খুঁজলে পাবেন তীর চিহ্ন আঁকা, উপর নিচে ডানে বামে। হ্যাঁ, এই উপরের তীর চিহ্ন যেটা আঁকা আপ অ্যারো বলে, আপ অ্যারো, উপরের দিকে তীর চিহ্ন যেটা আঁকা, এইটাতে যদি ক্লিক করেন আপনি ইমিডিয়েটলি আগে যা যা কমান্ড লিখেছেন একটা একটা আসতে পারেন। ওকে, আমি যা যা লিখেছি সেই কমান্ড গুলো আমার এখানে show করছে। আচ্ছা, এটা এটা একটা হ্যান্ডি টুলস বা শর্টকাট বলতে পারেন। এর মধ্যে যে 3-4 লাইন আগে একটা কমান্ড লিখেছিলাম, এটা আবার নিয়ে এটা এটা যদি আবার ইন্টারপ্রেস করি এটা রান হয়ে যাবে, এই কমান্ড রান। ওকে, মানে এটা শুধু যে হিস্টোরি দেখাচ্ছে তা না, কমান্ড যদি আমি এন্টার প্রেস করি সে কমান্ডও এক্সিকিউট হবে। ওকে, এরপর ভাইয়া আমার একটা ছোট একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম যে সিডি দিয়ে স্পেস যখন ডট ডট একটা এটা ইয়ে দেখছিলাম আপনার প্লে লিস্টে সিডি ডট ডট, আমি না ওইটা হুম, ট্রাই করছিলাম কিন্তু ওইটা ভালো ঠিক মতন কাজ করতেছিল না আমার। সিডি দিয়ে তারপরে স্পেস দিয়ে ডট 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 যেটা একটা আছে ওইটা না আমার কাজ করছে না। ওইটা যদি একবার একটুখানি করে দেখা, হ্যাঁ এরকম টাইপের কিছু একটা ছিল। কোনো ইরর মেসেজ বা কিছু কি দেখাচ্ছিল না নিচের না লাইনে? না 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 ইরর মেসেজ দেখাচ্ছে, এই যে আপনার যেরকম আসছে আমারও এরকমই আসছে, তাহলে কি ঠিক আছে এটা? উপরের এইখানে লেখাটা খেয়াল করতে পারেন, অথবা হ্যাঁ। আরেকটা কমান্ড আছে পিডাব্লিউডি, এটা দিয়ে চেক করতে পারেন। সাপোজ আমি পিডাব্লিউডি দিলাম, এখন আমি কোন ডিরেক্টরিতে আছি? কালি নামে ডিরেক্টরিতে আছে, রাইট? জি আমি জি। সিডি স্পেস ডট ডট যদি দেই, আবার পিডাব্লিউডি কমান্ড দিই, দেখুন এখন দেখাচ্ছে আমি হোমে আছি, অর্থাৎ কালি ডিরেক্টরি থেকে এক ঘর পিছনে চলে এসেছি। ও আচ্ছা। ওকে, এভাবে চেক করতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, যেসব সাপোজ আমি ফাইল একটা ব্যাকগ্রাউন্ডে কালার থাকে ওইসব ফাইল, বুঝিনি, বলুন। জি বলতে চাচ্ছিলাম যে যেসব ফাইলের ব্যাকগ্রাউন্ডে কালার থাকে, মানে কিছু কিছু ফাইল দেখা যায় যদি আমি এই এলএস দিই তাহলে কিছু কিছু ফাইল দেখা যায় ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকে, তো ওইসব ফাইলগুলো কিন্তু অ্যাক্সেস করা যায় না, এটার কারণটা কি? এই মানে এরকম হাইলাইট করা নাকি? হ্যাঁ, হ্যাঁ হাইলাইট করা থাকে, হাইলাইট করা ফাইলগুলো অ্যাক্সেস করতে পারি না। এক্স্যাক্টলি বলতে পারছেন আপনি কোনটা মেনশন করছেন, কিন্তু কিছু আছে হিডেন ফাইল বা রুট ফাইল, এটা নর্মালি অ্যাক্সেস করা যায় না। আপনি রুট টার্মিনালে গিয়ে সুডো এসইউ বা সুডো দিয়ে ওই ফাইলটা যদি না মেনশন করেন, সুডো সিডি কালি এভাবে যদি মেনশন করেন তাহলে সেটা অ্যাক্সেস করা যাবে। তো আমি তো এখানে কালি ব্যবহার করছি, পাসওয়ার্ডও শুধুই কালি। ওকে, মানে আর সুডো মাঝে যুক্ত মধ্যে হয় করেছি। কি রুট মানে সুডো দিয়ে, যে সুডো দিয়ে মানে রুটে যাইতে পারি না। কি কমান্ড দেন সেক্ষেত্রে? মানে এসইউ রুট দিই আর কি। এটা এটা জি জি। আচ্ছা, এটা হ্যাঁ, এটা কাজ করবে না, কারণ আমি টিউটোরিয়ালে যেটা দেখিয়েছিলাম ওখানে আমার মানে আইএসও সেটআপের না, এক মিনিট, যাওয়ার তো কথা।
SU, একটা রিজন হয়তো এই নামে কোনো ইউজার নেই, এটা একটা হতে পারে। অথেন্টিকেশন ফেইলিয়ার, রুট নামে কি আদৌ কোনো ইউজার আছে? না, আছে তো। Who am I root? আচ্ছা, মেবি ফর সাম রিজন অথেন্টিকেশন ফেইলিয়ার হচ্ছে। পাসওয়ার্ড তো আমাদের এখানে একটাই, কালি লিনাক্সে সব জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড সবই কালি দেয়া। ওকে, কিন্তু অন্য ইউজারে যেমন রুট থেকে নর্মাল যে কোনো বা নর্মাল এক ইউজার থেকে অন্য আরেক নর্মাল ইউজারে যদি কমান্ড দিই, সেটা এটা আমাদের চাপবে, এটা কাজ করছে। রুটে মেবি আমি পাসওয়ার্ডের কোনো একটা ইস্যু করছি, অথবা এখানে কোনো একটা কমান্ড আমার মিসিং আছে, আমাকে একটু দেখে তারপর জানাতে। পাসওয়ার্ড ইস্যু হওয়ার আর কথা না। এখানের মধ্যে কি কি কোন কোন ইউজার আছে এটা দেখবো কেমনে? ইউজার, না আমি দেখে বলি। কমান্ড আমার নিজেরও মনে থাকে না, মনে রাখা সম্ভব না, এত কমান্ড মনে রাখা যায়। ইউজার হাইফেন এল সম্ভবত। স্যার, দেখি। স্যার, ও, পিটিসি পাসওয়ার্ড দিয়েও আমরা দেখতে পারি। ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড, এটা মূলত আমাদের এককালে এটা পাসওয়ার্ডের জন্য এই ফাইলটা ব্যবহার করতো। পাসওয়ার্ড থেকে হচ্ছে WD পাসওয়ার্ড, এটা আসলো, হ্যাঁ, ওই নামটা আসলো। এই রুটের পরে যে এক্স লেখা যে সেকশনটা না, এইখানে পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালুটা থাকতো, এক সময় ছিল, পরে এটা পাল্টে ফেলেছে, এখনো দেখা যায় যাচ্ছে। এইখানে হচ্ছে ইউজার গুলোর নাম, রুট সিস্টেম একটা ইউজার আছে, সিঙ্ক ইউজার আছে, গেমস ইউজার আছে, হ্যাঁ, এরকম একাধিক, টিসিপি নাম একটা ইউজার আছে, একাধিক যে ইউজার গুলো তাদের নাম এখানে মেনশন করা। পাসওয়ার্ডটা দেখতে পাবো ক্যাট টিসি শ্যাডো ফাইলে, পারমিশন ডিনাইড, আমার রুট রুট ছাড়া এটা করা যায় না। সুডো, এই যে এখানে, এখানে বাকিদের কোনো পাসওয়ার্ড নাই, ব্ল্যাঙ্ক, শুধু আমাদের যে কালি লিনাক্স তার একটা পাসওয়ার্ড ব্যবহার হচ্ছে, এই পাসওয়ার্ডের হ্যাশ হচ্ছে এইটা। ওকে, আপনাদের ফান্ডামেন্টাল মডিউলের লাস্ট যেটা ক্লাস, ওই দিন ওই ক্রিপ্টোগ্রাফি নিয়ে আরো আরো ডিপ ডাইভে আমরা যাবো, নো টেনশন। ওই হ্যাশ ভ্যালুটা এখান থেকে আমরা দেখতে পারি। ওকে, আমরা আবার টার্মিনালে যাই, কমান্ডের আলোচনা করছিলাম। আরেকটা হচ্ছে, এখানে হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি আগে একটা কমান্ড দিয়েছি, সাপোজ যে এতখানি লিখেছি, লিনাক্স কি করছে, অটো আমাকে সাজেশন দিচ্ছে, রাইট অ্যারো বাটন যেটা কিবোর্ডে তীর চিহ্ন আঁকা, যেটা ডান দিকের যে তীর চিহ্ন, এটা দিলে কি হয়, আমার অটো কমপ্লিট হয়ে যায়। সিডি কালি, এখানে খেয়াল করুন, মনে করুন আমি একটা কোনো কমান্ড লিখছি, এই ডিরেক্টরির উপরে আমাকে বা কোন একটা নামের উপরে এক্সিকিউট করতে হবে। এখন পুরো পিকচার লিখতে আমার খুব কি বলছে, অলসতা লাগছে, তো আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি। ওই ক্ষেত্রে আমাদের কাজ করতে পারি, মনে করুন আমি পিকচার্স ফোল্ডারে প্রবেশ করব, ফর এক্সাম্পল সিডি, আমাকে কি করতে হবে, পিকচার্স পুরোটা লিখতে হয়, তাই না? পুরোটা না লিখেও কাজ হবে, লিনাক্স ইন্টেলিজেন্ট আছে, আমরা প্রথম কয়েকটা ক্যারেক্টার, হ্যাঁ, যদি শুধু পি লিখি, এখানে পি নামের কয়টা, দুইটাই আছে, শুধু পি লিখলে হবে না, মানে এরপরে আরো এক দুইটা ক্যারেক্টার পর্যন্ত লিখে, তারপর যদি ট্যাব বাটনে ক্লিক করি, আমার নামটা অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা এটা একটা শর্টকাট বাট খুব হ্যান্ডি।
মাঝে মধ্যে এরকম কমান্ড বা নাম পুরোটা পুরোটা টাইপের কোনো দরকার আমাদের নেই। ট্যাব বাটনে ক্লিক করলে অটো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, ট্যাব বাটনে ক্লিক করবো, অটো কমপ্লিট হয়ে যাবে। আসলাম, এলএস কমান্ড বারবার দিচ্ছি, এলএস হাইফেন এল দিলে হয় লং লিস্টিং করে, যদিও আমাদের এই পিকচার্স ফোল্ডারটা একদমই ব্ল্যাঙ্ক। এল এরপরে এ এভাবে লিখতে পারি বা হাইফেন এ দিয়েও লিখতে পারি। অনেক সময় কি করে এই দুটাকে একসাথেও লেখা যায়, হাইফেন এ দিয়ে না লিখে এভাবে লিখতে পারি। ওকে, ওইটা কি করছে যে হিডেন ডিরেক্টরি যা যা আছে সেগুলো সহ রেজাল্ট আমাদের করতে থাকে। আর শুধু হাইফেন এল দিলে বা লং লিস্টিং করলে যেটা হয়, ওর এই যে এই ডিরেক্টরির রিড রাইট পারমিশন যা যা আছে সেগুলো ও করতে থাকে। এখানে ডট 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 দিয়ে কি বোঝাচ্ছে, রুট ডিরেক্টরি যেটা আছে, হ্যাঁ, ওইটাকে মেনশন করছে। বাস্তবে এটা ব্ল্যাঙ্ক, এখানে কোনো ফাইল ফোল্ডার বা হিডেন কোনো ফাইল ফোল্ডারও নেই। ডট ডট গুলো আমাদের মানে ফাইল সিস্টেম যে মাউন্ট আছে সেটা মেনশন করছে। তো মনে করুন আমি একটা কিছু ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। আগে একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ক্রিয়েট, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। লিনাক্সের মধ্যে কত ধরনের লিনাক্স থাকে? মানে যেমন কালি লিনাক্স হচ্ছে ডেবিয়ান বেসড। এরকম বেশ কয়েকটা আছে, ডেবিয়ান, আর্চ। এই দুইটা আমি সব মানে সরাসরি ব্যবহার করেছি, দুইটার নাম আমার খেয়াল আছে। এই ডেবিয়ান বা আর্চ, হ্যাঁ, এইগুলো মূলত কার্নেলটাকে বুঝিয়ে থাকে। কার্নেল অংশটা হচ্ছে সহজ ভাষায় যদি বলি, আমাদের যে হার্ডওয়্যারটা আছে না, পার্ম, ওইটাকে সরাসরি ইনস্ট্রাকশন দিচ্ছে বা ওইটাকে কন্ট্রোল করছি যেই প্রোগ্রামটা দিয়ে, ওটা হচ্ছে কার্নেল। লিনাক্স বলতে মূলত আমাদের এই কার্নেল বোঝাচ্ছে। কার্নেলটা কিভাবে সাজানো তৈরি করা, এটা হচ্ছে ডেবিয়ান, আর্চ, লিনাক্স এরকম হয়ে থাকে। এরকম 6-7টার মতো হবে বা তার বেশি হতে পারে, আমার এক্সাক্ট খেয়াল নেই তবে। তাহলে তাহলে যেমন মানে আর্চ অথবা জিনোমে যেসব ফাইল বা সেট আপ ফাইল যেগুলো থাকে, ওগুলাকে আমি চাইলে ডেবিয়ানে ইউজ করতে পারবো? সরাসরি ইউজ করা যায় না, কিছু আছে যে আমার ডেবিয়ানে কনভার্ট করে ইউজ করতে হয়। তবে যদি শেল ফাইল হয় বা অন্য কোনো প্রোগ্রামিং এর ফাইল হয়, সাপোজ পাইথনের প্রোগ্রাম, এগুলো এগুলো ইউটিলাইজ করা যায়। কিন্তু কিছু ক্ষেত্রে আছে ডিপেন্ডেন্সি, বিশেষ করে যেগুলো কোর প্রোগ্রামিং এর যে ফাইল, কোর প্রোগ্রামিং এগুলোর মাঝখানে সি, সি প্লাস প্লাস, লুয়া, লুয়া নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো ব্যবহার করে। তো ওই কোর ফাইল গুলোর, বিশেষ করে সি প্রোগ্রামিং এর যে সি, সি প্লাস প্লাস, ওদের কিছু ডিপেন্ডেন্সি থাকে, কিছু হেডার বা হেডার ফাইল গুলো দেখা যায় যে একদম আমাদের প্ল্যাটফর্ম স্পেসিফিক। হ্যাঁ, কিছু যেমন কিছু হেডার, একটা এই মুহূর্তে নাম মনে পড়ছে, পনিও ডট এইচ, হ্যাঁ, গ্রাফিক্যাল একটা হেডার ফাইল। তো এইটা উইন্ডোজ স্পেসিফিক, এটা লিনাক্সে এই সি প্রোগ্রামিং এর হেডার পাওয়াই যায় না। তো এই রকম কিছু ডিপেন্ডেন্সি ইস্যুর কারণে দেখা যেতে পারে যে আমি ডেবিয়ানে যেটা রান করতে পারছি, আর্চে সেটা রান হচ্ছে না, সরাসরি রান হচ্ছে না। এখানে অল্টারনেটিভ সলিউশন অবশ্যই আছে, আমরা ভিন্ন উপায়ে বা কিছু মডিফিকেশন করে অথবা অন্য কোনো ফরম্যাটে নিয়ে রান করতে পারি। হ্যাঁ, আর একটা কথা হলো, আমি লিনাক্স মিন্ট এই যেটা হচ্ছে যে এই মানে লো এন্ড পিসির জন্য যে version কি আমি এটা করবো? আমি শুনতে পাচ্ছি না। যে বলতে চাচ্ছিলাম যে লিনাক্স মিন্ট মেড এডিশনটা দিয়ে কি আমি কোর্সের কাজগুলো করতে পারবো? লিনাক্স মিন্ট এর মেট এডিশন কেন হয়? লো এন্ড পিসির জন্য মেট ভালো প্ল্যাটফর্ম না, আমার কাছে এক্সএফসি এডিশনটা ভালো লাগে। যদি একান্তই লাইট ওয়েট কিছু খুঁজতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো লুবন্টু। এটা উবুন্টু কার্নেলের উপর বেস করে এক্সএফসি এডিশন, যেটা, হ্যাঁ, এক্সএফসি আর্কিটেকচার, এইটা ব্যবহার করে বিল্ড করা লুবন্টু, এটা ইউটিলাইজ করতে হবে। খুবই লাইট ওয়েট, 1 জিবি র্যাম বা 512 মেগাবাইট র্যামের
কম্পিউটারেও একে রান করা যায়। এবং উবুন্টু রিপোজিটরি থাকাতে যেটা সুবিধা, উবুন্টুতে যে সাপোর্ট সার্ভিস গুলো পাবেন সেটা এই লুবুন্টু দিয়েও আপনি ইউটিলাইজ করতে পারবেন। যদিও গ্রাফিক্সটা অত বেশি ভালো না, বাট চলে লো এন্ড পিসির জন্য, এনাফ, মোর দেন এনাফ লুবুন্টু। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, আমি কমান্ড নিয়ে বলছিলাম। ফার্স্ট হচ্ছে মেক ডিরে কেন যাচ্ছি, আমাদের ফাইল ফোল্ডার ক্রিয়েট করাটা খুব কমন একটা বিষয়। ওকে, আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম, মেক ডির। এলএস কমান্ড দিলে আমাকে কি করছে, লিস্টিং করে দেখাচ্ছে এখানে ফোল্ডারটা আছে। ভেরি গুড। সিডি, সিডি কমান্ড দিয়ে আমরা কি করি, ডিরেক্টরিটা চেঞ্জ করে আমি ওই ডিরেক্টরি ঢুকতে ডিরেক্টরিতে পারবো। যাই। তাও হলো। এখন আমি চাচ্ছি কোন একটা ফাইল ক্রিয়েট করতে। ওকে, ফাইল ক্রিয়েটের একাধিক টেকনিক আছে, এবং এবং আরেকটা বিষয় কি একটু বলি, বাস্তব জীবনে কাজ করতে গেলে এই অভিজ্ঞতাটা দরকার পড়ে। সেটা হচ্ছে সেম কাজ করার একাধিক টেকনিক, টুলস বা সিমিলার টাইপের কমান্ড থাকলে সেগুলো না শিখে নেবেন। কেন, মনে করুন আমি কোনো একটা কম্পিউটার হ্যাক করলাম। হ্যাঁ, এরকম হয়েছে, না প্রায়ই আমার সাথে এরকম হয়েছে। আমি একটা কম্পিউটার অ্যাক্সেস করলাম, সেখানে টাচ কমান্ড, যেটা টাচ দিয়ে হচ্ছে আমরা ফাইল ক্রিয়েট করে থাকি। ওকে, টাচ, মনে করুন xyz.txt, ওকে টাচ দিলাম, আমার একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেল। অনেক সময় এমন হতে পারে টাচ কমান্ড ডিজেবল করা, অর্থাৎ আপনি সার্ভারে ঢুকেছেন ঠিকই, কিন্তু টাচ কমান্ড দিয়ে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন না। কি করা যায় ওই ক্ষেত্রে? আমার একটা কমান্ড আছে ইকো। ইকো কমান্ডের মূল কাজ হচ্ছে আমরা ওকে যা লিখে দেই, হ্যালো ওয়ার্ল্ড, ওর ভিতরে আমি যা লিখবো সেটাই আমার আউটপুটে শো করবে, এতটুকুই ওর কাজ। এই ইকো কমান্ড ব্যবহার করে এইটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, ইকো এইটাকে আমি মনে করুন abcd.txt নামে একটা ফাইলের আমি, তাহলে কি হচ্ছে, আমার ফাইলও ক্রিয়েট হচ্ছে, আবার আমি যে শব্দটা লিখেছি ক্যাট কমান্ড দিয়ে হচ্ছে আমরা ফাইল পড়তে পারি abc.txt। আমি যা লিখেছি এবং ফাইল ক্রিয়েশন দুইটা কাজ একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি নর্মাল প্রসিডিউর একটা আছে, আহ মানে একটা বন্ধ করা, কিন্তু আমি অল্টারনেটিভ একটা ওয়েবসাইট করতে পারছি। তো আরেকটা দেখাই, আমি আরেকটা। যদি হ্যাঁ, বলুন। স্যার আমি যদি কোটেশনের ভিতরে জায়গাটা ফাঁকা রাখি তাহলে কি শুধু ফাইলটা ক্রিয়েট? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট হবে। আচ্ছা ঠিক আছে। ন্যানো টেক্সট এডিটরটা সব লিনাক্স এনভায়রনমেন্টে থাকে না সবসময়, কিন্তু থাকতে পারে, প্রায় সময়ই এটাকে অ্যাভেলেবল পাওয়া যায়। থাকলে সুবিধা, সাপোজ আমার এই যে ক্যাট কমান্ড, একটা ফাইল পড়ার জন্য ক্যাট কমান্ডে ফাইলটা পড়ছি, মনে করুন এটাও ডিসেবল করা। তো সেক্ষেত্রে আমি টেক্সট এডিটর যে আছে, মনে করুন abc.txt, এটা একটা টার্মিনাল বেসড টেক্সট এডিটর ন্যানো, আমি সেটার মাধ্যমে ওপেন করছি। তো যদি আমার এখানে রিড পারমিশন থাকে, রিড করতে পারছি। যদি রাইট, একটু আগে পারমিশন নিয়ে বোঝাচ্ছিলাম আপনাদের কাছে শুরু দিকে, যদি রাইট পারমিশন থাকে আমি এখানে আরো কিছু অ্যাডও করতে পারছি লেখাতে। কাজ শেষে আমি কি করতে পারি, এক্সিট করে দিতে পারি, কন্ট্রোল এক্স চাপ দিব। সহজ পদ্ধতিটা দেখে, কন্ট্রোল এক্স চাপ দিলেও নিজেই জিজ্ঞাসা করবে আমি তো কিছু মানে কিছু অংশ মডিফাই করেছি, তো আমি এটা সবাই কি সেভ করবো। এইখানে আমি জানতে চাচ্ছি, আমি এখানে ইয়েস শুধু ওয়াই যদি লিখে দিই, বড় হাতের ওয়াই, অটো চলে আসছে। আমি কি এই ফাইলেই এটাকে রাইট করতে চাচ্ছি, এই ফাইলেই,
তো সেক্ষেত্রে আমি সেটা ইন্টারপ্রেস করব। আমার কি হলো, এবার যদি আমি ক্যাট কমান্ড দিই, আমার যা লিখেছি এটা সহ আউটপুটে দেখাচ্ছে। ওকে, ন্যানোটা হচ্ছে আমার আরেকটা অল্টারনেটিভ ওয়ে ফাইল ওপেন করা, ফাইল রিড করা। যাই হোক, আমি ফাইল রিড করলাম, ফাইল ক্রিয়েট করলাম, ব্যাকে যাব। ব্যাকে যাওয়া কমান্ড কি, সিডি স্পেস ডট ডট। আমি আবার এলএস হাইফেন এল এ দিই। আহ, আমি যদি এখানে ফোল্ডার নাম মেনশন করে দিই, মানে আমি ফোল্ডারে ঢোকার দরকার নেই, আমি আছি কোথায়, পিকচার্স, এইখান থেকে ফোল্ডার নাম মেনশন করে যদি আমি এলএস কমান্ড দেই, ওর ভিতরে যা যা আছে এটাও আমার লিস্ট করে শো করছে। লিনাক্সে টার্মিনাল ব্যবহার করে এটা একটা মজা। তা আমি আছি এক জায়গায় বসে আছি, কিন্তু কম্পিউটারে আরেক প্রান্তে অন্য কোনো ফোল্ডারে কিছু একটা আছে, সেইটা এক্সিকিউট করে দিতে পারি। উইন্ডোজে হলে কি করা লাগতো, এই ফোল্ডার ওপেন করো, এর ভিতরে যাও, আবার ওপেন করো, আবার ডাবল ক্লিক করো, তারপরে পাও। হ্যাঁ, উইন্ডোজের তুলনায় লিনাক্স ব্যবহারটা অনেক বেশি সহজ এবং অনেক এফিশিয়েন্ট হয়। একটু একটু টার্মিনালে অভ্যস্ত হলেই এটা পারবেন। ওকে, তো আমার তো আছে একটা ফোল্ডার, আমি ফোল্ডারটা ফেলে দিতে চাই, ডিলিট করে দিতে চাই। স্যার, হ্যাঁ বলো। এই যে আমাদের লিনাক্সের যে কমান্ড গুলো আছে, হ্যাঁ, এই সবগুলো কমান্ড কি মুখস্থ করাটা জরুরি? না, আহ, আমি আমি এই দেখুন, আমি একটু আগে যে আপনাদের সহপাঠী একটা প্রশ্ন করলো না, ইউজার লিস্ট কোথায় পাবো, আমি তো আপনাদের সামনেই শেয়ার করছি যে আমি ক্লাস নিচ্ছি, আমি নিজেও সব কমান্ড মুখস্থ রাখি না, রাখা যায় না। স্যার আমি যেটা ওটাই হয় যে, বলছিলাম যে যে আমরা যেহেতু সবটাই সার্চ করলে পেয়ে যাই, সেহেতু এটা মুখস্থ করা লাগবে কিনা পুরোটা? না, মুখস্থ লাগবে না, তবে বুঝে দেন যে আসলে কোন কমান্ড দিলে কি হবে, বা আসলে কি কি করা যায়, ক্যাপাসিটি কি আছে আমার। ওকে, এটা বুঝে গেলে, আমার মনে করুন এখন একটা ফাইল ডিলিট করা দরকার, আপনি মানে অনেক সময় হচ্ছে কি, কমান্ড পেটে আছে, মাথায় নেই এরকম লাগছে, আপনি সার্চ দিলেন যে হাউ টু ডিলিট এ ফোল্ডার ইউজিং লিনাক্স কমান্ড, এটা লিখেই যদি সার্চ করেন দেখবেন বেশ কিছু এরকম ব্লগ সাইট চলে আসবে, এবং এখান থেকে কমান্ড একবার দেখলে আপনার মনে পড়ে যাবে যে ও আচ্ছা, এটা তো এরকম করে, এভাবে করে। এখানে তাহলে বেশ স্যার আমরা কয়েকটা আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন যে কমান্ড গুলো মুখস্থ না থাকলে কি মানে কোনো অসুবিধা হবে? না, কাজ করতে করতে কিছু যে মানে যেগুলো বেসিক বা রেগুলারলি ইউজ করা হয়, এটা একাই মাথায় থেকে যায়, আছে না যে আমরা প্রতিদিন একটা কাজ করতে করতে অভ্যাসের সাথে থেকে যায়, এরকম হয়। আর যেটা মনে করুন পারছি না, সেটা আমরা দেখে নিতে পারি, একটু অনলাইনে হেল্প নেওয়া যায়। রিয়েল লাইফ তো আর ওই বোর্ড পরীক্ষার মতো না যে ঘাড় ঘোরাতে পারবে না, কোনো হেল্প নিতে পারবে না, তা না, ইন্টারনেট আছে। যদি এমন হয় যে আটকে গেছেন, পাশে কলিগ আছে বা টিমমেট আছে, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এটা কি, বা আমার হঠাৎ মনে পড়ছে না, যদি কারো একটু সাজেশন দাও। ওকে, জি জি স্যার, এটাই। ঠিক আছে। ওকে, তো আমি ফাইল ফোল্ডার ক্রিয়েট করলাম, এখন আমি এটা ফেলে দিতে চাচ্ছি, তো আমার কমান্ড কি হবে, আর এম, তারপরে ফাইলের ডিট, নাম হবে স্যার। রিমুভ ডিট না, যদি হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছেন, যদি শুধু একটা ফাইল ফেলে দিতে চাই, সাপোজ আমি শুধু একটা ফাইল ফেলে দিতে চাচ্ছি, আমার +4 abc.txt। ওকে, এবার যদি এলএস কমান্ড দিই, দেখুন এখন শুধু xyz.txt আছে, এবিসি টা নাই। শুধু আরএম কমান্ড, মানে যখন শুধু ফাইল ফেলে দিচ্ছি, আরএম কমান্ড নিব, রিমুভ। আর যদি ডিরেক্টরি ফোল্ডার ধরে ফেলে দিতে চাই, তাহলে আরএম আর ডিলিট। এম দিয়ে স্যার হ্যাঁ, এই আরেকটা কাজটা, কমান্ড দেখছিলাম আপনার ভিডিওতে, RM-R, হ্যাঁ হ্যাঁ, দুটাই ওটা চলে। দিয়ে হচ্ছে ডিরেক্টরি। হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টরি পারি আমরা, ডিরেক্টরি নট এন্ট্রি। স্যার, এটা তো ফাইল ছিল, ফাইল লেখা নেই।
হ্যাঁ, কি বলছিলেন? সম্ভবত যে ক্লাস 4 ডিলেট হয় না, এটা ফাইল ছিল তাই। আর এম ডি এর। আচ্ছা, আর এম ডি রে আমার হাইফেন আর অপশন নেই, আর এম ডি করতে হবে। হ্যাঁ, এবার চলে গেছে। রিমুভ হাইফেন আর। আর এম ডি এর কি অবস্থা? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। আমি যদি চাই মানে এখানের মধ্যে মানে বুঝতে কথা যে কেটে এই আসছে। ফোল্ডগুলোকে কি direct জি বলতে যাচ্ছিলাম যে যদি মানে এখানে হ্যালো, মেবি আমার নেটওয়ার্ক, বাকিরা ওনার কথা কি শুনতে পাচ্ছেন? জি না স্যার। না না স্যার, কথা কাটা আসতেছে। আপনার আচ্ছা, কথা ক্লিয়ার আছে আমরা স্যার, শুনতে কিন্তু পাচ্ছি না, ওনার কথা একটু প্রবলেম। আপনার কথা ক্লিয়ার আছে। আচ্ছা, আচ্ছা। কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, বলুন। মানে নেটওয়ার্ক ডিস্টার্ব যে হচ্ছে। বলতেছিলাম যে এই কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, ছোট করে একটা টিপস শেয়ার করি। আপনারা অনেকেই মনে হয় ঢাকার বাইরে আছে। তো ঢাকার বাইরে যারা নেটওয়ার্ক প্রোভাইডার আছে, খোদ ঢাকাতেও এরকম, এরা আসলে ইন্টারনেট ব্যবসায়ীর চেয়ে মাফিয়া ব্যবসায়ী বললে বেশি ভালো হয়। মানে নিজেদের যাচ্ছে তাই সার্ভিস দিবে এবং যাচ্ছে তাই টাকা পয়সা নিবে। হ্যাঁ, খুবই বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো এরকম নেটওয়ার্ক দিয়ে আসলে বিশেষ করে মার্কেট প্লেসে কাজ করা সম্ভব। জুম ক্লাস করতে গেলে 3 বার করে ক্লাস ডিসকানেক্ট। তো এই জায়গাতে একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের স্কিটো সিম যেটা আছে, তো পারফরমেন্সটা খুব ভালো। মানে আমি নিজে এটা ব্যবহার করে দেখেছি। তো গ্রামীণের নেটওয়ার্কটা ভালো পায়। স্কিটো সিম বিল্ট ইন ভাবে 4G নেটওয়ার্ক দিয়ে ক্রিয়েট করা স্কিটো সিম। আর পাশাপাশি হচ্ছে পকেট রাউটার বা মডেম পাওয়া যায়, খুব বেশি দাম না। পকেট রাউটারের দাম 2-3 হাজার টাকা মতো, মডেমের দাম 800-1000 টাকা মতো। এটার মডেম অথবা পকেট রাউটার কিনে আপনি যেই টাকা আসলে আমরা ব্রডব্যান্ড কানেকশনের এদের যে পেমেন্ট করি, হ্যাঁ, মাসে প্রায় 800-1000 টাকার মতো পেমেন্ট করা লাগে। এই টাকার আপনি স্কিটো সিমে প্রায় 50-100 জিবি নেট কেনা যায়। আর এত নেট আমাদের পুরায় নাই। এই সারাদিন ইউটিউব না চালালে এত বেশি ইন্টারনেট দরকার পড়ে। তাই একে তো ব্যাকআপ থাকছে, নিজের কন্ট্রোল থাকছে, নেটওয়ার্ক স্পিডটাও খুব ভালো পাওয়া যায়। আমি একদম গ্রামের অনেক গভীরে গিয়েও দেখেছি যে খুব ভালো নেটওয়ার্ক স্পিড দিতে পারে সিমটা। ওকে। তো যারা ঢাকার বাইরে আছেন, এভাবে কিছু ট্রাই করতে পারেন, একটু ব্যাকআপ বা কিছু রাখার জন্য নেটওয়ার্কটা। ওদের কাছে জিম্মি থাকাচ্ছে বরং নিজের মতো নিজে নেটওয়ার্ক কিনে ইউজ করা বেটার। কার্নিভাল ইউজ করতেছি আমি, তো খুবই ভালো পাচ্ছি। ট্রাই করে দেখতে পারেন কার্নিভাল, কার্নিভালে। হ্যাঁ হ্যাঁ, কিছু ভালো আইএসপি আছে, ওরা ঢাকার বাইরে তো সার্ভিস দেয়। কিন্তু আমার কাহিনী আছে, ওই এক এলাকায় ওদের ঢুকতে দেয় না। ওই যে মাফিয়া তন্ত্র চালায়, এই এলাকা আমার, রাইট। এখানে ISP ঢুকতে দেয় না। ঢাকা কিছু এলাকায় আছে এখন, যে এটা চালাতে দেয় না সবাই, যে কেউ এখন আইএসপিরা ঢুকতে পারে। কিন্তু ঢাকার বাইরে এটা প্রবল একটা সমস্যা। মানে ও একাই লাইন দিবে, ও ছাড়া আর কেউ কোনো লাইন দিতে পারবে না। একচেটিয়া ব্যবসা। যাই হোক। ওকে, হেল্প মেনুটা খুব সম্ভবত ভিডিওতে বলেছিলাম, বা এটাও বলি যে আমাদের এটা খুব হ্যান্ডি, যে কমান্ড ভুলে গেলে গুগলে যেমন সার্চ করতে পারি, হেল্প মেনুটা একবার দেখে নিতে পারি। আচ্ছা, এই যে কমান্ড দিচ্ছি ওর কি কি অপশন আছে, -v দিলে কি হবে, -p দিলে কি হবে। হ্যাঁ, তো এখানে বর্ণনা দেওয়া থাকে যে এইটা এই কাজ করবে। হ্যাঁ, যে কোনো কমান্ড ভুলে গেলে আমরা হেল্প দিতে পারি। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চিট শিট নিয়ে দেখাচ্ছিলাম একটু আগে, তখন আবার ডিসকানেক্ট হয়ে গেছে ক্লাস থেকে। তো অনলাইনে এরকম ভালো ভালো কিছু চিট শিট আছে।
একটা ডাউনলোড করে তারা প্রিন্ট করে টেবিলে রাখতে পারে, বা সারা জীবনের জন্য না, অল্প কয়েকদিনের জন্য। কয়েকদিন একটু চোখের সামনে থাকলে যখনই লিনাক্সের প্র্যাকটিস করছেন একবার একটু দেখে নিলেন যে আচ্ছা কমান্ড ভুলে গিয়েছি, কি কমান্ড ছিল যেন। একটা রঙিন কাগজ প্রিন্ট করতে 10 টাকা মতো নেয়। ঢাকার বাইরে হয়তো 20 টাকা নিতে পারে। 10-20 টাকা খরচ করে এরকম একটা রঙিন বা সাদা কালো করে 2-3টা পেজ প্রিন্ট করে টেবিলে বা আশেপাশে রাখতে পারেন। মানে বিগিনার স্টেজে যেহেতু কমান্ড ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, একবার দেখে নিন যে আচ্ছা এই কমান্ড দিলে এই কাজ হয়, এই কমান্ড দিলে এই কাজ হয়। ঠিক আছে, ওকে। লিনাক্সের এখনো দেখুন কত কমান্ড বাকি, ফাইন্ড কমান্ড বাকি, লোকেট কমান্ড বাকি, এগুলোর আলোচনা ধরতেই পারিনি। শুধু ফাইন্ড কমান্ডেও দীর্ঘ আলোচনা করা যায়। যাই হোক, আমি জানি যে এটা আলোচনা করে ক্লাসে শেষ করা সম্ভব হয় না লাইভ ক্লাসে। প্লে লিস্টটা এর জন্য রাখা। পাশে নেটওয়ার্কিং শুরু করতে চেয়েছিলাম, কিন্তু অধিকাংশরই লিনাক্সের প্র্যাকটিস আপনারা শেষ করেননি। এই জন্য লিনাক্সের আলোচনায় এখনো থাকতে হলো। আপনারা এখনো যারা বাকি আছেন এই শুক্রবারের আগে লিনাক্সের প্র্যাকটিস করে শেষ করবেন, কেমন? ফ্রাইডেতে আমরা মোস্ট প্রবাবলি লিনাক্সের উপর একটা এক্সাম নিব। আর 13 তারিখ বৃহস্পতিবার, ইন কেস যদি আমি আবার জ্যামে না আটকে যাই। গতদিনও ক্লায়েন্ট এন্ডে গিয়ে জ্যামে আটকেছি। আর এখন তো গরুর হাটে গরু ট্রাক যাত্রী সব একসাথে পড়েছে, ডাবল জ্যাম। যদি আমি একদমই আটকে না যাই, আমি চেষ্টা করবো 10টার সময় একদম অন টাইমে আবার ক্লাসটা নিয়ে ইনশাল্লাহ সেদিন আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর ডিসকাশনটা শুরু করব। ওকে, আপনার লিনাক্স এক্সামের প্রিপারেশনটা নিয়ে ফেলুন। স্যার একটা 14 তারিখ বিষয় বলার, এক্সাম নিয়ে, হ্যাঁ বলো। স্যার আমাদের পরীক্ষাটা স্যার একটু ঈদের পরে নিলে স্যার কাইন্ডলি ভালো হতো। আমি নিতে পারি এগুলো পরে, কিন্তু সেটা মানে আপনাদের নিজেদের ঝুঁকি, মানে আছে না যে ট্রাই অ্যাট ইউর ওন রিস্ক। সেক্ষেত্রে আপনারা যদি আমি আগের অভিজ্ঞতা থেকে বলছি যে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে ঈদের পরে বা এরকম ছুটি পেলে একদমই লেখাপড়া করে না, এক্সাম নিলে ফেল করে বেশি। হ্যাঁ, যদি আপনারা নিজ দায়িত্বে নিজে ঝুঁকি নিতে চান যে ওকে আমি সামহাউ ম্যানেজ করে নিব, স্টাডি কন্টিনিউ করব, সেক্ষেত্রে ওকে আমার কোনো প্রবলেম নেই। আপনাদের ইচ্ছাই আমি পূরণ করব, নো টেনশন। শুক্রবারে দিলে ভালো হয়। স্যার জি স্যার, শুক্রবার দিলে ভালো হয়। এই যে আমাদের পরীক্ষাগুলোর ক্ষেত্রে যদি অফিসিয়ালি মানে অফিসিয়ালি নেওয়া হয় পরীক্ষাগুলো, তাইলে হয়তো আমাদের মানে আগ্রহটা আর একটু বাড়তে পারে। না হলে যদি আপনি আমাদের ইচ্ছা মতো নেন, অফিসিয়ালি বলতে তাইলে না মানে না, আবার আপনার এখানেও বিষয় আপনার আছে। সময় মতো আপনার সময় মতো বলছি। না না না, আবার বিষয় আছে। মনে করুন আপনাদের কয়েকজন আছেন স্টুডেন্ট, কয়েকজন আছেন চাকরিজীবী। এখন আমি যদি আপনাদের বিষয়গুলো বিবেচনায় না রাখি, আপনারাও তো মানুষ, তাই না? একটা আশা নিয়ে কোর্সে ভর্তি হচ্ছেন, আপনাদের সুবিধা সুবিধা যদি আমি বিবেচনায় না রাখি, আপনি কিভাবে ভালো করবেন? একটু সাপোর্ট লাগে, এটা আমিও বুঝি। এই জন্যই আহ যতখানি আমার পক্ষে করা সম্ভব, মানে আপনাদের যতটা কনসিডার করা যায় আমি ট্রাই করি। ওকে, তো এই জন্য আপনাদের মতামতটাই আমার কাছে বেশি প্রাধান্য। কিন্তু আমি আমার আগের ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে বলেই বলছি যে মানে অধিকাংশ আসলে পড়াশোনা কন্টিনিউ করা। তবে যদি আপনারা সবাই রাজি থাকেন, ওকে, আমার কোনো অসুবিধা নেই। এটা এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি করতে চান। নো প্রবলেম। স্যার আমাদের পরীক্ষাটা হবে পরীক্ষাগুলো কি নিলে তো লিনাক্স স্যার কমান্ডের উপর ডিপেন্ড করে নাকি, না অন্য কোনো বিষয়ের উপর? বুঝিনি। আমাদের পরীক্ষাটা হবে কি লিনাক্স এর কমান্ড যেগুলো দেখলাম এগুলো হবে, না অন্য কোনো বিষয় নিয়ে হবে? না, শুধু লিনাক্সের কমান্ড গুলো, যে আমার প্লে লিস্টে যে কটা টপিক দেয়, ওই যে কমান্ড গুলো, এগুলো নিয়ে এক্সামটা হয়। জি, Okay? ঠিক আছে। স্যার এরকম এক্সাম গুলো নিলে তাহলে একটু সিরিয়াসনেসটা বাড়ে। আচ্ছা, আমি মেসেঞ্জার গ্রুপে আপনাদের একটা পোল, বা আপনারা কেউ একটা পোল ক্রিয়েট করে দিন, একটু দিয়েন, ভোট দিন, যে কারণ আবার কাহিনী আছে। আপনারা
অনেকেই আছেন ওই মানে বৃহস্পতি শুক্রবারে ঢাকার বাইরে যায়, গ্রামে যায়। যদি এটাও একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, আমি জানি না আপনারা কয়জন টিকিট কেটেছেন বা আদৌ টিকিট পেয়েছেন কিনা। একটু আপনার গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে কেউ একজন একটা পোল ক্রিয়েট করে দেন। আসলে হ্যাঁ, যে ঈদের এক্সাম, ঈদের ছুটিতে অনেকে তো বাসায় যাবে, আর হ্যাঁ, সেটা মানে হলো একটা মেয়ে। গ্রুপে একটা পোল ক্রিয়েট করে দেন, আমি দেখি যে কালকে পর্যন্ত যে কাদের কি অবস্থা। যে যেটা ভোট বেশি হয় সেটাই সিদ্ধান্ত নেবো, কেমন? গ্রুপে আপনারা কেউ একজন একটু পোল ক্রিয়েট করে দেন একটা। ওকে। আচ্ছা, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করি, কারণ কয়েক অলরেডি 5-6 জন লিভ নিয়েছে ক্লাস থেকে। জি, বেশি দূর কন্টিনিউ আরো পাওয়া যাবে না। আমি আমারও দুঃখিত, আমার ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যুর জন্য আপনাদের আজকে একটু দেরি করে দিলাম। জি, জি, আর আশা করি সামনের দিনগুলো থেকে আহ, আরো আরো কিছু ইমপ্রুভমেন্টের চেষ্টা করব, নো টেনশন। আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকুক। জি, ইনশাল্লাহ। আহ, যারা নিউ জয়েন করেছেন তাদের ক্ষেত্রে আসলে কি হবে এখন একটু দেখুন, একটু বেশি টাইম সময় দিয়ে একটু জি, পড়াগুলো কভার করার ট্রাই করুন, কেমন? কারণ ব্যাচের সবাইকে তো একভাবে একটা ফ্লোতে আগানো দরকার। একটু যারা পরে জয়েন করেছেন একটু বাসায় একটু এক্সট্রা টাইম দেওয়ার চেষ্টা করুন, কেমন? এবং কোনো অসুবিধা পড়লে আমাকে ব্যক্তিগতভাবেও মেসেজ দিতে পারেন, নো টেনশন। ওকে, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকুক। সবাইকে শুভরাত্রি। আল্লাহ আসসালামু আলাইকুম। হাফেজ। হাফেজ।